একবার বলুন তো লাল সালাম। না, আর লাল সালাম বলতে পারবো না। গেরুয়া সালাম গেরুয়া সালাম। কিরম ভাবে দেখাবেন? গেরুয়া সালাম এরম ভাবে না এরম ভাবে? গেরুয়া সালাম এরকম ভাবে দেখো। রাগ করবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। আচ্ছা একবার চোখ বন্ধ করুন, একবার করুন। এবার আপনি চোখ বন্ধ করুন, করে রাখুন। কোন নেতার নাম সামনে আসছে বিজেপির মধ্যে? আচ্ছা এমন একটা ফলের নাম যে ফলটা ভেতরে গেরুয়া বা ভেতরে লাল বাইরে গেরুয়া। এটা ভাবতে হচ্ছে, এটা কিন্তু ভেবে নিতে হবে। এরকম প্রশ্ন চলে আসতে পারে। কিন্তু অনেক আছে। তরমুজ এসছে, কুমড়ো এসছে, এই ধরনের এসছে, তাহলে এরকম একটা ফল তো বাঙ্গি আছে। আছে, বাঙ্গি বাইরে গেরুয়া অনেকটা। হ্যাঁ, বাঙ্গি ফ্রুট যেটাকে আমরা বলি। এই ফলের খোঁজ শুরু করবেন এবার? এটা যখন মাথায় ঢুকেছে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করতে হবে, একটা কঠিন প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এতদিন ধরে বারবার একটা প্রসঙ্গ উঠে আসছিল, বাম রাম জোট, বাম রাম প্রসঙ্গ। কেউ কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে আচমকা গীতা পড়ছেন এবং সেক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, এরকম প্রচুর ঘটনা এতদিন ধরে সামনে এসেছে। তবে এই মুহূর্তে যে বিধায়ক আমার সঙ্গে রয়েছেন তিনি বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি সিপিএম আমলে মন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি বিজেপির বিধায়ক হিসেবে কাজ করছেন এবং তার নেপথ্যে অনেক কারণ তিনি দর্শাচ্ছেন। বঙ্কিম বাবু, সরাসরি বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে রাখবো একটা বিষয়, মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন বারবার উঠে আসে যে আপনি কি করে বাম থেকে রাম হলেন। আমরা একটু এগিয়ে যেতে কথা বলবো। দেখুন, বাম থেকে রাম হওয়ার পেছনে অনেক নির্দিষ্ট কারণ আছে। আমি প্রায় 4 দশকের বেশি সময় ধরে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ছাত্র আন্দোলন দিয়ে আমি শুরু করেছিলাম আরবিসি কলেজ থেকে, এসএফআই শুরু করি ওখান থেকে, তারপরে অন্য সংগঠনে স্থানান্তরিত হই, ডিওয়াইএফআই যুব সংগঠন, তারপরে কৃষক সংগঠন, তারপর মূল পার্টিতে আমি চলে যাই। প্রায় 4 দশক ধরে আমি বাম রাজনীতির সাথে যুক্ত। অ্যাডমিনিস্ট্রেশনেও আমি কাজ করেছি। আমি 3বার গ্রাম পঞ্চায়েতে জিতেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2001 থেকে 11 আমি এমএলএ ছিলাম, 6 থেকে 11 মন্ত্রী ছিলাম। তারপরে আবার আমি বিজেপিতে এসে 21 সাল থেকে এই 26 সালে আরো 5 বছর, প্রায় 35 বছর আমার জনপ্রতিনিধিত্ব সময়কাল। এই সময়ের মধ্যে আমি বামপন্থীদের রাজনীতি করতে গিয়ে যেটা দেখেছি, যে বামপন্থী রাজনীতির যে ইডিওলজিটা ছিল, যে আদর্শটা ছিল, সেটা আমাকে আকৃষ্ট করেছিল ছোটবেলা থেকেই। বামেদের রাজনীতির মূল কথাই ছিল শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদের স্বার্থে কাজ করা। এবং সেইভাবেই আমি পার্টিটার সাথে যতদিন এগিয়েছি মানুষের স্বার্থে সেখানে কাজ করেছি। একটা শক্তপোক্ত ইডিওলজি ছিল। কিন্তু যত দিন এগিয়েছে তত বামপন্থীরা তাদের নিজস্ব যে আদর্শ, ইডিওলজি, তাদের যে মতাদর্শ, তাদের যে দর্শন, সেই জায়গা থেকে তারা ক্রমান্বয়ে ধীরে ধীরে সরতে থাকে এবং পার্টিটা মূলত কিছু মানুষের হাতে চলে যায়। আদর্শের জায়গায় থাকলেও আদর্শটাকে নিজের মতন বামপন্থী নেতৃত্বরা ব্যবহার করে, ফলে পার্টির অবক্ষয় হয়েছে এবং ধীরে ধীরে বামপন্থী থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করেছে। তো আজকে পার্টির এই হাল হয়েছে। আমিও ঠিক একইভাবে প্রায় 19 সাল পর্যন্ত টানা বামপন্থী রাজনীতি করার পর 2011 ক্ষমতায় চলে যাওয়ার পর আমি আরো 10 বছর বামপন্থীতে ছিলাম, থেকে কাজ করেছি। কিন্তু ক্রমান্বয়ে পার্টি তার ইডিওলজি জায়গা থেকে সরছে, সংকীর্ণতা বাড়ছে, দলীয় কোন্দল বাড়ছে, একটা নেতৃত্বের হাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই সমস্ত বিভিন্ন কারণে বামেদের একটা বড় অংশ, বড় নেতৃত্ব তারা সরেছে। তাদের সঙ্গী হিসাবে আমিও সরেছি। একই যন্ত্রণা, যে মানুষের কথা বলে যারা ক্ষমতায় এসেছিল সেই জায়গায় আজকে কিছু মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তারপর তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ভুল, যেটা বারবার পার্টিতে উঠে এসেছে। যে বামপন্থীদের মধ্যে যেমন আমি জ্যোতিবাবুর কথা বলতে পারি, সারা ভারতবর্ষের মানুষ যখন জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী চাইলো, পার্টি যেখানে বলে, পার্টি ও জনগণ, সেখানে দাঁড়িয়ে জ্যোতিবাবুকে মানুষের ইচ্ছাকে সম্মান দিয়ে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে যে সুযোগটা সামনে এসেছিল, পার্টি সেটা নিল না। পলিট ব্যুরোতে ভোটাভুটির কারণে জ্যোতি বসু এক ভোটে হেরে গিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। এটা জ্যোতি বসুর ক্ষতি হলো না, এটা টোটাল পার্টির ক্ষতি হলো। কিন্তু ঐতিহাসিক ভুলের জন্য তো ভারতবর্ষের কি ক্ষতি হয়েছে? জ্যোতি বসু নিজে এটা বলেছেন, যেটা একটা বিরাট একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার, ঐতিহাসিক ভুল বলেছিলেন। এবং সেটা এক্সামটেড হয়ে থাকবে ভারতবর্ষে যতদিন থাকবে জ্যোতিবাবুর এই কথাটা। আজকে যদি সেদিন বামপন্থীরা যদি আজকে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী মেনে নিত, তাহলে জ্যোতিবাবুর সম্মান বৃদ্ধি হতো না, পার্টির শ্রীবৃদ্ধি হতো। সারা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি সম্পর্কে মানুষের আগ্রহ বাড়তো যদি সে 6 মাস হোক আর 1 বছরের জন্যই প্রধানমন্ত্রী হয়। সোমনাথ বাবুর ক্ষেত্রেও তো একই ঘটনা। একই ক্ষেত্রে সোমনাথ বাবুর ক্ষেত্রে হয়েছে।
সোমনাথ বাবু বামপন্থীরা পাঠিয়েছে জিতিয়ে, হুম। সেখানে গিয়ে সমস্ত দলের বিধায়কদের এমপিদের দ্বারা নির্বাচিত হয়ে তিনি স্পিকার হলেন। পার্টি একটা সাধারণ ইস্যুতে, পরমাণু চুল্লু ইস্যুকে কেন্দ্র করে তারা কংগ্রেসের থেকে সমর্থন করলেন এবং বললেন যে স্পিকার সমর্থন তুলে নিলেন এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে ওখান থেকে সরে আসতে হবে, পদত্যাগ করতে হবে। সোমনাথ চট্টোপাধ্যায় বললেন, আমি পার্টির শক্তিতে জিতে এখানে এসেছি, পার্টি আমাকে পাঠিয়েছে, কিন্তু এখানে আমাকে সমস্ত এমপিরা জিতিয়েছে, ফলে আমি এই জায়গায় থাকবো। তিনি অনড় ছিলেন। পার্টি বললো এটা উনি পার্টি বিরোধী কাজ করছেন, যার জন্য পার্টি থেকে ওকে বহিষ্কার করা হয়। না মানে এই এই যে এই ঘটনাটা বারবার উঠে আসছে, এতে তো পার্টির অভ্যন্তরে কমিউনিস্ট বলে আপনারা বারবার বলেছেন, কিন্তু একটা ফ্যাসিস্ট সুলভ আচরণ বারবার দেখা গিয়েছে না মনে হয়? একদম তাই। মানে যা বলবো তাই। এটা একেবারে পার্টিটা হয়ে গেছিল কিছু মানুষের। পার্টির মধ্যে একটা আলাপ আলোচনা করে একটা নীতিভিত্তিক আলোচনা হবে, সেখানে আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই মানুষের কাছে যাবে। কিন্তু পার্টি যখন বুঝতে পারছে যে এই জায়গাটায় মানুষ চাইছে না, তাহলে সেই জায়গায় মত পরিবর্তন করা উচিত ছিল। কিন্তু জোর করেই মানুষের ক্ষেত্রে তাদের কয়েকজনের সিদ্ধান্ত এরমভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে মানুষ সরেছে। কংগ্রেস, যে কংগ্রেস কে সিপিআইএম দেখতে পারতো না ইডিওলজি কারণে, উদারবাদী, সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যবাদের দালাল, পুঁজিবাদী, জরুরি অবস্থা, কায়েমি স্বার্থের প্রতিভু কংগ্রেস, দালাল কংগ্রেস, সাম্প্রদায়িকতার মদতপুষ্ট কংগ্রেস। ইন্দিরা গান্ধী যখন ভোটে দাঁড়িয়েছিল 71-এ, তখন এই বামপন্থীরা দেওয়ালে দেওয়ালে লিখেছিল, আমাদের পাড়ার দাদালা লিখতো, ইন্দিরা গান্ধী সেই শকুনি ছবি দিয়ে তার ওপর লিখতো পিঠের ওপর, প্রগতিবাদের বুড়ি বাক্যি ঝুড়ি ঝুড়ি, কত কথা বলেছে, কত শহীদ, হাজার হাজার শহীদ হয়েছে কংগ্রেসের দ্বারা সিপিআইএম এর। এখনো রাস্তার মোড়ে মোড়ে শহীদ বেদিগুলি আছে। সেই শহীদ বেদিগুলির ভেতরে যে সমস্ত শহীদরা আছে, তারা সিপিএম এর এই কীর্তিকলাপ দেখে তারা চোখের জল ফেলছে ভেতরে। আরে কাদের জন্য আমরা শহীদ হয়েছিলাম, তাদের পরিবারগুলো চোখের জল ফেলছে। এই বুর্জুয়া শক্তি, এই কংগ্রেসের বিরুদ্ধে যাদের লড়াই, তাদের সাথে আজকে তারা অ্যালায়েন্স করছে, ভোটের সমঝোতা করছে, দিল্লিতে পাশাপাশি বসে চপ সিঙ্গারা খাচ্ছে, মিটিং করছে। দিল্লিতে একরকম, পশ্চিমবাংলায় ৭৭ সালের আগে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে বিধানসভা বয়কট করা হয়েছে। বিধানসভা বয়কট করেছিল। নানান ইস্যু আছে কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএম এর মূল লড়াই ছিল, বিজেপির বিরুদ্ধে তখন লড়াইটা এত তীব্র ছিল না, কারণ বিজেপি তখন এতটা ফোরফ্রন্টে আসেনি। সারা ভারতবর্ষে বিজেপি তখন 2টো লোকসভার আসন ছিল। তো ফলে কার্যত সেই কংগ্রেস বিরোধিতা থেকে সরে এসে আজকে বিজেপির বিরোধিতায় নেমেছে। কি বলছে না, বিজেপির থেকে কংগ্রেস অনেক বেটার, বলছে অনেক ভালো। কারণ কি, এরা সাম্প্রদায়িক দল। আজকে সাম্প্রদায়িক কে নয়? সিপিএম এ তো সাম্প্রদায়িক দল, সিপিএম এ তো মুসলিম ডিপেন্ডেন্ট ভোট হয়ে গেছিল। তৃণমূল তো মানে অটোমেটিকই এখন মুসলিম সম্প্রদায়ের উপর নির্ভর করে তার ভোট রাজনীতি করছে। এই সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে পার্লামেন্টের অভ্যন্তরে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশি ভোটার বাড়ছে, ছুড়ে দিয়েছিলেন কাগজ। ঠিক আছে, সেই সিপিএম কংগ্রেস এই মুহূর্তে ইন্ডি জোটের শরিক হয়ে, মাফ করবেন, তার সঙ্গে তৃণমূলও রয়েছে, একসঙ্গে ইন্ডি জোটের সদস্য হয়ে তারা আজকে এসআইআর এর বিরুদ্ধে সরব হচ্ছেন। ফলে এই যে বাতাবরণটা তৈরি করছে, এইটাকে কিভাবে দেখবেন? কারণ রাজ্যে আবার কংগ্রেসের সাথে জোট হবে না, আবার রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। কার্যত ঘেটে যেটা আমরা পাতি বাংলায় বলি, সেটাই তো হচ্ছে। এটা লাভটা কি? এক্সাক্ট তাই। ডানপন্থীরা একে অপরের হাত ধরবে, ছাড়বে, একে অপরের হাত ধরবে, এটা প্রথাগতভাবে চলছে ভারতবর্ষের। মানে সংবিধান ব্যবস্থা চালু, সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পরবর্তী সময় থেকে। কিন্তু বামপন্থীরা এটা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কখনো দেখা যায়নি যে বামপন্থীরা ডানপন্থীদের হাত ধরে আর একটা ডানপন্থীকে কুপঘাত করার জন্য তারা তাদের নীতি আদর্শকে বিসর্জন দেবে, এটা কোনোদিন কল্পনা করা যায়নি। সেই জন্যই তো বামপন্থীরা আজকে এই হাল হলো, বামপন্থীদের পাশ থেকে মানুষ সরে গেল। 3টে স্টেটে সারা ভারতবর্ষে তারা ছিল, তাদের রাজনৈতিক শক্তি সারা ভারতবর্ষের অন্যত বৃদ্ধি করতে পারলো না এই দ্বিচারিতার কারণের জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলা, হিটলারের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা বলা, এই এলডিএফ সরকার কেরলে তারা বইয়ের অভ্যন্তরে একটা বিষয় উল্লেখ করছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের ভয়তে জার্মানিতে পালিয়ে গিয়েছেন। এই নেতাজিকে বারবার মূল্যায়নের ক্ষেত্রে মার্ক্সবাদীদের মধ্যে কোথাও একটা ছুট মারছিল। এইটা কেন? মানে এটা তো আপনাকেও ফেস করতে হয়েছে বিভিন্ন সময়। না, ফেস করতে হয়েছে তো, একটা সময় হয়েছে। আমি এই জন্যই বলছি তো, সরে আসার অনেক কারণ আছে। আজকে বামপন্থীরা মানে প্রমাণ করে দিচ্ছে বারবার তাদের কার্যকলাপ, তাদের নীতি আদর্শ যে জায়গায় নিয়ে গেছে, যে এরা সব সময় সুযোগ সন্ধানে, সুযোগের অপেক্ষায় থাকে, যখন যেমন তখন তেমন। এই জায়গাটা আগে ছিল না।
যখন প্রমোদ দাশগুপ্তরা ছিল, যখন সরোজ মুখার্জিরা ছিল, শৈলেন দাশগুপ্তরা ছিল, হরে কৃষ্ণ কঙ্গাররা ছিল, তখন এটা ছিল না। যত দিন গেছে তারা এই জায়গা থেকে সরে গেছে। ফলে এই কথাগুলো তারা বারবার বারংবার বলছে, এক একটা স্টেটে এক এক রকম কথা বলছে। নীতিগত অবস্থানে এরা দাঁড়িয়ে থাকতে পারছে না, সুযোগ সন্ধানী। আজকে কোনোদিন কল্পনা করতে পেরেছে মানুষ যে কংগ্রেসের সাথে সিপিএম হাত মেলাবে বিজেপিকে মানে টাইট করার জন্য? এটা হতে পারে? আজকে সেই কাজ তারা করলো, ফলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ডে টু ডে হারিয়ে গেছে, আজকে শূন্যতে নেমে গেছে। 34 বছর একটা সরকার ক্ষমতা থাকার পর বিধানসভায় একটা আসন পাবে না, ভারতবর্ষে কোথাও এরকম নেই। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবাংলা, যেখানে শূন্য আসন পেয়েছে, পার্লামেন্টে শূন্য পেয়েছে। এটা হয়, কিছু না কিছু কাজ তো তারা করেছিল, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে তো তাদেরকে অন্তত একটা দুটো সিট দান দয়া করতো, সেটাও পর্যন্ত করেনি। তাহলে কতটা ঘৃণা বামপন্থীদের ওপর আজকে মানুষের তৈরি হয়েছে। আর সেই কারণেই আজকে কলোনির লোকগুলো, যে কলোনি একসময় বামপন্থীরা ওপার বাংলার লোকগুলো এপার বাংলায় ঢুকেছিল, তাদের কলোনি করে করে জায়গা করে দিয়েছিল, তাদের নিয়ে লড়াই আন্দোলন করেছিল, খাদ্য আন্দোলন করেছিল, আজকে সেই সব মানুষগুলো একের পর এক সরে গেল এবং বিজেপির দিকে তারা প্রবেশ করলো। ফলে বামপন্থীরা নিজেদের কারণেই নিজেরা ধ্বংস। সাক্ষাৎকারে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, দীর্ঘদিন ধরে মন্ত্রী, তারপরে বাম নেতা, কমিউনিস্ট ম্যানিফেস্টো আওড়ানো একজন ব্যক্তি আচমকা গীতাতে মনোনিবেশ করলেন এবং গীতা পড়ছেন পড়ছেন পড়তে পড়তে হোঁচোটা হয়তো খেয়েছেন। কিন্তু মানে এই পরিবর্তনটা কি করে হয়? একটা বস্তুবাদী নাস্তিক ভাবধারা থেকে আচমকা পরিবর্তিত হয়ে ভাববাদী দর্শনে বিশ্বাস হয়ে যাওয়া, মানে বিশ্বাসী হয়ে যাওয়া, এটা কিভাবে মেনটেন করেন বলুন তো? দেখুন, এটা অত্যন্ত একটা কঠিন প্রশ্ন এবং আমার কাছে ভীষণ যন্ত্রণার, কষ্টের, বেদনার একটা প্রশ্ন। 40 বছর 4 দশক বামপন্থী রাজনীতি করার পর, ওই দলটা ছেড়ে আসার পর আমি যন্ত্রণায় ভুগেছি, অনেক রাতে ঘুম হয়নি। আবার একটা ডানপন্থীর সাথে নিজেকে মিশিয়ে দিয়ে রাজনীতি করা, সেটাও আমার কাছে খুব বেদনাদায়ক হচ্ছিল। এক এক সময় এমন হয়ে গেছে, আমি যখন ডানপন্থীতে এসে বিজেপি স্লোগান দিচ্ছি, সেখানে আমি বামপন্থীদের স্লোগান দিয়ে ফেলছি, মঞ্চে উঠে কমরেড বলে ফেলছি, জিন্দাবাদ বলে ফেলছি। তো এই জায়গাটা মেলাতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। ধীরে ধীরে এখন অনেকটা স্বাভাবিক করে ফেলেছি, এখন কোনো অসুবিধা নেই। আর বামপন্থীরা ছিল নাস্তিক, আর ডানপন্থীরা হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী। ফলে আজকে আমার উপলব্ধি হলো, এতগুলো বছর পর আমাকে সময় লাগলো, আমি বসে বসে ভাবতাম যে কেন লাখো লাখো মানুষ আজকে মন্দিরে গিয়ে মাথা ঠুকে রক্ত বের করে তার যে উপাসনা ভজনার মধ্যে দিয়ে তার যে কামনা, সেই কামনা সে সেখানে প্রেয়ার হিসাবে করছে। এটা আমাকে অবাক করে। এইটা করতে করতে আমার এই গীতার প্রতি একটা ভক্তি এসছে। গীতা এখন আমি নিয়মিত পাঠ করি, প্রতিদিন 1 পাতা 2 পাতা পাতা করে পড়াশোনা করি। হ্যাঁ, অনেকটা হয়, বলতে পারি। তারপরে আমার গাড়িতে যেমন ছোট গীতা থাকে, লোকে বলে, শুনেছি সবার কাছে গীতা থাকলে নাকি কোনো অঘটন ঘটে না। আমার গাড়িতে একটা ছোট গীতাও আমি রাখি। তাও গাড়ি হয়েছে অ্যাক্সিডেন্ট, আস্তে 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 আরো ফিরবে যখন, তখন এই জায়গাগুলো, এগুলোকে তো কুসংস্কার আমি বলবো না, কারণ আমি অনেক ক্ষেত্রে ফল পাচ্ছি। দেখবেন আজকে বামপন্থীরা নাস্তিক, নিজেরা বলে যে ঠাকুর পুজো করবে না, মন্দিরে যাবে না, এই সমস্ত করবে না। ওরা অনেক কথা বলেছে, বাবা মা মারা গেলে তারা ধরা পড়বে না, এসব আমাকেও করতে হয়েছে একটা সময়। কিন্তু আমি পরে দেখতাম যে বহু বামপন্থী মানুষ, এমনকি বড় বড় বামপন্থী মানুষ, তারা ধরা নিতেন, বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কার্তিক পুজো সবই করতেন, সবই হতো। সুভাষ চক্রবর্তীর স্ত্রী একবার চলে গেলেন তারকেশ্বরে পুজো দিতে। এই নিয়ে নানান কথা, নানান সমালোচনা, গ্রাস করেছে জ্যোতিবাবু বলছে। একদম 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 এক্সাক্ট তাই। ফলে এইসব ফেক কমিউনিস্ট প্রকৃত কমিউনিস্ট নয়, এটা লোক দেখানো কমিউনিস্ট অনেকটা হয়ে যাচ্ছে। তো সময়ের সাথে সাথে আজকে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলেছে এদের ভুলের কারণে, সেই জন্য মানুষ এদের থেকে সরে গেছে। আর পশ্চিমবাংলায় তৃণমূল যে সরকারটা আছে, আজকে বামপন্থীদের সাথে তলায় তলায় তারা জোট করার চেষ্টা করছে। এরা দিনের বেলায় বিরোধিতা করছে, রাত্রেবেলা লাইট পোস্টের সামনে দাঁড়িয়ে এরা প্রেম ভালোবাসা করছে, শুধু বলছে আর একটু এসো, আর একটু কাছে এসো, আর একটু কাছে। তৃণমূল আর বামপন্থী ফিশ ফ্রাই। সেই জন্য দিল্লিতে দেখছেন এক টেবিলে বসে মমতা ব্যানার্জি, সীতারাম ইয়েচুরি, আবার আমাদের রাজা থেকে শুরু করে সবাই পাশে বসে বিজেপির বিরুদ্ধে লেগেছে, তারা একত্র হয়ে লড়বে। তাহলে দিল্লিতে তারা এক, আর পশ্চিমবাংলায় তারা একে অপরের বিরুদ্ধে। এই যে মানে দ্বিচারিতার রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবাংলায় খামে না। আজকে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। মমতা ব্যানার্জি একটা সময় বলেছিল উল্টে দাও পাল্টে দাও, হয় এবার নয় নেবার, তারপরে ডাক দিল 11 সালে পরিবর্তন হলো। আমি এখানে বলে যাচ্ছি পরিবর্তন হবে। পশ্চিমবাংলায় মানুষ কংগ্রেসকে 28 বছর দেখেছে,
পশ্চিমবাংলার মানুষ বামফ্রন্টকে 34 বছর দেখেছে, পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে 15 বছর দেখলো। মানুষ এবার একবার বিজেপিকে দেখতে চায়। আগামী 2026 সালে আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষ সেই সুযোগ বিজেপিকে দেবে, বিজেপি এখানে সরকার গঠন করবে। আচ্ছা, একটা মজার শেষের দিকে আমরা চলে এসেছি, দুটো মজার ঘটনা ঘটাবো এখন, রাগ করবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। সেটা হলো যে, একবার বলুন তো লাল সালাম। না, আল্লাহ সালাম বলতে পারবো না। গেরুয়া সালাম গেরুয়া সালাম, কিরম ভাবে দেখাবেন? গেরুয়া সালাম এরম ভাবে না এরম ভাবে? গেরুয়া সালাম এরকম ভাবে দেখাবো। এরম ভাবে। আচ্ছা, এমন একটা ফলের নাম যে ফলটা ভেতরে গেরুয়া বা ভেতরে লাল বাইরে গেরুয়া। এটা ভাবতে হচ্ছে, এটা কিন্তু ভেবে নিতে হবে, এরকম প্রশ্ন চলে আসতে পারে। কিন্তু অনেক আছে, তরমুজ এসছে, কুমড়ো এসছে, এই ধরনের এসছে, তাহলে এরকম একটা ফল তো বাঙ্গি আছে, বাঙ্গি বাইরে গেরুয়া অনেকটা, হ্যাঁ, বাঙ্গি ফ্রুট যেটাকে আমরা বলি। এই ফলের খোঁজ শুরু করবেন এবার? এটা যখন মাথায় ঢুকেছে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতে হবে। একটা কঠিন প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে, তাহলে অনেক বাচ্চা ছেলে হয়তো বলে দিতে পারবে, আমি পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাক, প্রাক্তন বাম নেতা, প্রাক্তন বাম আমলের মন্ত্রী, তিনি এই মুহূর্তে বিজেপি বিধায়ক, কিন্তু কি কারণে বামপন্থা থেকে সরে এসেছেন সেই কারণটা তিনি দর্শালেন। কিভাবে কার্ল মার্কস, দাস ক্যাপিটাল বা অন্যান্য বিভিন্ন বই যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে সরাসরি গীতায় চোখ গেল তার, সেই বিষয়টাও তিনি উত্থাপন করলেন। আমি একটা জায়গায় আমি শেষ প্রশ্ন, মানে আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, এটা খুব সুন্দর, মানে ইন্টারভিউটা বেশ ভালো লাগছে আমার। বিজেপির মধ্যে এই ব্যাপারটা নেই, খাওয়া খাইটা নেই? দেখুন, এমন কোনো পার্টি ভারতবর্ষে নেই যেখানে আভ্যন্তরীণ লড়াই নেই। আছে। সব পার্টিতেই আভ্যন্তরীণ লড়াই আছে। আর পার্টিকে যদি শক্তিশালী করতে হয় তাহলে ইনার ফাইট দরকার, কিন্তু সেটা নীতিগত অবস্থানের উপর ধরে এই লড়াইটা হবে, নীতির বাইরে গিয়ে না। আর নয়তো তো একতরফা চলবে, তাতে তো ক্ষতি হবে। ফলে এটা আছে, বিজেপিতেও আছে, সিপিএমও আছে, কংগ্রেসেও আছে, সব পার্টি, এই তৃণমূলেও আছে। দলবাজি তো ক্ষতি করছে, বিরোধী থাকাকালীন যদি এরকম দলবাজি করে তাহলে কি সরকারে আসবে? আমি তো বললাম, নীতিগত অবস্থানের ওপর দাঁড়িয়ে যদি বিরোধিতা হয়, সেটাকে সবাই একমত হয়ে এক জায়গায় পৌঁছানো, সেটা ভালো। একটা কেউ বললো আর সবাই মিলে হাত তুললো, শেষে বামপন্থীদের দিকে সেটা হয়েছিল। জেলা মিটিং আমরা দেখতাম, কেউ বলছে আর বাকিরা সবাই হাত তুলে চলে আসছে। এতে পার্টির ক্ষতি। পার্টির ভেতর বিতর্ক দরকার, ইনার ফাইট দরকার, ইনার ফাইট লড়বে, তাতে পার্টি শক্তিশালী হবে। কিন্তু ইনার ফাইটের পাশাপাশি লবিবাজি হতো। লবিবাজিটা তো ক্ষতি করবেই, পার্টিকে অনেক ক্ষতি করবে, আছে, যেটা আছে। বামপন্থীদের করেছে। বিজেপিতেও আছে। বিজেপিতে আমি সেই অর্থে বলবো, কারণ এখনো আমরা পশ্চিমবাংলায় পার্টিটা আমাদের মূলত, আমি যা দেখেছি বহুদিন ধরেই ছিল, কিন্তু পার্টি ক্ষমতায় আসতে পারেনি, মানুষ চোখে দেখতে পারেনি, শক্তিটা ওদের অনেক কম ছিল। মূলত 19-এর পরবর্তী সময় থেকে এখানে বিজেপির ফ্লোটা পশ্চিমবাংলায় বেড়েছে। বামপন্থীদের ভুলের কারণেই বিজেপির আজকে বারবারন্ত হয়েছে, বামেদের ভোটও বিজেপিতে গিয়েছে, বামেদের ভোট সব বিজেপিতে শিফট করে গেছে। ফলে আজকে বিজেপিতে যেটা আছে, বিজেপি ক্ষমতায় আসলে সেটা প্রকট হবে লবিটা, কিন্তু কম বেশি থাকতে পারে, একেবারে নেই আমি কথা বলবো না। কিন্তু এই যে দল উপদল, এতে পার্টির ক্ষতি করে, যেটা বামপন্থীদের একেবারে সর্বনাশের জায়গায় নিয়ে চলে গেছে। ওরা মানুক আর না মানুক, ভেতরে ওদের মানতে হবে, রাজনীতির বাইরে গিয়ে ওরা বলতে পারবে না, কিন্তু ভেতরে ওদের এই কথাটা বলতে হবে। আর আমি বলছি, বিজেপি যে নতুন রাজনৈতিক শক্তি নিয়ে তাদের উত্থান হচ্ছে, যে গতিতে বাড়ছে, আজকে হিন্দু ভোট যেভাবে একত্রিত হচ্ছে, হিন্দু ভোটের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, এবং হিন্দু ভোট একত্রিত হলেই আজকে পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় আসবে, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। তার কারণ তৃণমূল কংগ্রেস আজকে মুসলিম নির্ভর পার্টি হয়ে গেছে। সাম্প্রদায়িকতার বীজ যদি বপন করে থাকে তৃণমূল কংগ্রেস করেছে, বিজেপি কোনোদিন করেনি। সিপিএম করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। সিপিএম মুসলিম সম্প্রদায়ের উপর নির্ভর করেছে, তারাও মুসলিমকে নানান সুযোগ সুবিধা দিয়েছে, অনুপ্রবেশকে তারাও আসার ক্ষেত্রে সাহায্য করেছে। মমতা ব্যানার্জি আজকে অনুপ্রবেশের ক্ষেত্রে বিরোধিতা করছে। 1905 সালে তৎকালীন পার্লামেন্টের স্পিকারকে কাগজের ঠোঙা ছুঁড়ে মেরে অনুপ্রবেশের বিরোধিতা করেছিল। আর আজকে উনি অনুপ্রবেশকারীকে তিনি আমাদের মানে পশ্চিমবাংলায় ঢুকে দেওয়ার রাস্তাটাকে তিনি খুলে দিয়েছেন। এই যে দ্বিচারিতা রাজনীতি পশ্চিমবাংলার মানুষ দেখতে দেখতে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে সিপিএম কে বর্জন করেছে, আগামী দিনে তৃণমূলকে বর্জন করবে, এবং নিঃসন্দেহে বিজেপি ক্ষমতায় আসবে, আসতেই হবে। আচ্ছা, একবার চোখ বন্ধ করুন, একবার করুন, এবার আপনি চোখ বন্ধ করুন, করে রাখুন। কোন নেতার নাম সামনে আসছে বিজেপির মধ্যে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামটাই আমার কাছে আসছে। পশ্চিমবঙ্গ চোখ বন্ধ করে? পশ্চিমবঙ্গে আমি এখন বলতে গেলে অনেক ব্যাপার, তবুও আমার প্রিয় মানুষ, প্রিয় নেতা শুভেন্দু অধিকারীর নাম
এক বাক্যে আমি না সামনে নিয়ে আসছি। ব্যাস একদম মন খোলা কথা ডাইরেক্ট বলে দিয়েছেন। এরকম সাক্ষাৎকার হয়তো আপনারা এর আগে দেখেননি, বেশ মজা করে আমরা সাক্ষাৎকার নিলাম বঙ্কিমবাবুর যে পরিচয়টা আগেই বলেছিলাম, সিপিএম আমলে তিনি মন্ত্রী ছিলেন, এই মুহূর্তে বিধায়ক, বিরোধী হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় 2026 বা তার পরবর্তী ক্ষেত্রে 5 বছর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আদৌ তিনি আবার পুনরায় মন্ত্রী হতে পারেন কিনা সেদিকে তাকিয়ে থাকবে বাংলার মানুষ। তবে আপনারা চ্যানেলটি দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ধরনের মজার ইন্টারভিউ, ইন্টারেস্টিং ইন্টারভিউ এবং আনকাট ইন্টারভিউর জন্য প্রতীক্ষা করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। স্বাধীন, গেরিলা এবং কাঁচিন সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।